পাশ করি অ্যান্টিবায়োটিকে। এখন আমাদের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টার, অর্থাৎ ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ বিবরণী। তো চলো আমরা শুরু করে দিই আমাদের পড়াশোনা। নগদ প্রবাহ বিবরণী কি? তোমার প্রতিষ্ঠানে কত টাকা নগদ আসছে, কত টাকা নগদ ব্যয় হয়েছে, সেই জিনিসটাকে সমন্বয় করা বেসিক্যালি। এটাকে কি বলে? নগদ প্রবাহ বিবরণী। অর্থাৎ প্রবাহ কি? ধারা, কোনো কিছুর ধাওয়া, অর্থাৎ আসা যাওয়ার যে বিষয়টা। ঠিক আছে, আমরা বলি না যে বাতাস প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বাতাস হচ্ছে বাইরে, সেটাকে বাতাস প্রবাহিত হচ্ছে এটা বলে। সো ক্যাশ ফ্লো, এটার ইংরেজি কি? ক্যাশ ফ্লো। ক্যাশ, এফ এল ও ডাব্লিউ, ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ বিবরণী। সো বলছে যে একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের নগদের আগমন ও নির্গমন, অর্থাৎ তোমার নির্দিষ্ট একটা সময় কি, সেটা হইতে পারে যে তোমার প্রতিষ্ঠানে এ বছর, নির্দিষ্ট একটা বছর, নির্দিষ্ট একটা মাস, নির্দিষ্ট 6 মাস, এই যে এরকম, বা ত্রৈমাসিক 3 মাস পর, এই যে এই বিষয়গুলো, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের শেষে, নির্দিষ্ট একটা সময়ের শেষে তোমার প্রতিষ্ঠানে কত টাকা আসছে, আগমন মানে আসছে, তোমার প্রতিষ্ঠানে কত টাকা আসছে, বা তোমার প্রতিষ্ঠান থেকে কত টাকা চলে গেছে বা খরচ হইছে, সেটাকে কি বলতেছে? সেটাকে বলে তোমার ক্যাশ ফ্লো, অর্থাৎ তোমার নগদ টাকার আগমন এবং চলে যাওয়ার যে বিষয়টা, এইটাই বেসিক্যালি ক্যাশ ফ্লো। সো এটি IAS 7 অনুযায়ী প্রস্তুত করা হয়। এটা কোন রুল অনুযায়ী প্রস্তুত করা হয় বা কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রস্তুত করা হয়? সাধারণত স্ট্যান্ডার্ড বলে যে IAS 7। কত? IAS 7। IAS 7 কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7। সেই রুলস অনুযায়ী কি করা হয়? এই তোমার ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। নগদ প্রবাহের 3টি মূল অংশ। কয়টা মূল অংশ ভাইয়া? নগদ প্রবাহের 3টা মূল অংশ। মনে থাকবে? 3টা মূল অংশ কি কি? পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন কার্যক্রম। কি কি? পরিচালন, এই হচ্ছে তোমার এক, তারপর হচ্ছে বিনিয়োগ 2, আর হচ্ছে অর্থায়ন 3। আশা করি মনে থাকবে যে তোমার যে নগদ প্রবাহের 3টা মূল অংশ 3টা কি কি? সেটা হচ্ছে পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম। সো আমরা এটাকে মুছে ফেললাম। এখন একটু খেয়াল করো যে কি বলছে, যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়ের 2টি পদ্ধতি আছে। অর্থাৎ আমাদের কি প্রথম আমরা পাইছি কি 3টা, অর্থাৎ তোমার নগদ প্রবাহের 3টা মূল অংশ, একটা হচ্ছে পরিচালন, আর একটা বিনিয়োগ, আর একটা অর্থায়ন। এই পরিচালনের আবার কয়টা অংশ আছে? পরিচালনের আবার 2টা অংশ। পরিচালনের 2টা অংশ আছে। তাহলে এই পরিচালনের 2টা অংশ কি কি? একটা হচ্ছে যে তোমার প্রত্যক্ষ, আর একটা কি? পরোক্ষ। অর্থাৎ প্রত্যক্ষ মানে সরাসরি তোমার ব্যবসার ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলছে, এরকম বিষয়গুলো প্রত্যক্ষ। আর পরোক্ষ হচ্ছে যে সরাসরি ইম্প্যাক্ট ফেলে নাই, বা সরাসরি সেটা তোমার প্রতিষ্ঠানকে প্রভাবিত করে নাই, কিন্তু এটার ফলে তোমার প্রতিষ্ঠানের নগদ টাকার আগমন হয়েছে বা নগদ টাকা চলে গেছে। সো এইটা হচ্ছে যে তোমার পরিচালন কার্যক্রমের ক্ষেত্রে যে নগদ প্রবাহের এই যে 2টা পদ্ধতি। পরোক্ষ পদ্ধতিতে নিট লাভের সাথে অপচয় যোগ করতে হয়। কি করতে হয়? যে আমার পরোক্ষ পদ্ধতি যেটা আছে, অর্থাৎ এই পরিচালনের ভিতরে পরোক্ষ যে অংশটা, আমার পরোক্ষ যে অংশটা, সেখানে কি করতে হবে? সেখানে এই পরোক্ষর সাথে আমাকে কি করতে হবে? অবচয় যোগ করে দিতে হবে। অবচয় যোগ করে দেখাই দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? পরোক্ষ পদ্ধতিতে নিট লাভের সাথে, কার সাথে? নিট লাভের সাথে অবচয় যোগ করে দেখাইতে হবে। কোন পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতি। একটু খেয়াল করো যে এই পরোক্ষ পরিচালনের ক্ষেত্রে এই পরোক্ষ পদ্ধতিতে কি করতে হবে? তোমার যে নিট লাভ যেটা হয়েছে, নিট লাভ যেটা আছে সেটার সাথে অবচয় যোগ করে সেটা দেখাতে হবে। আশা করি বুঝতে পারছো। পরে বলছে যে চলতি সম্পদ বৃদ্ধি পেলে নগদ প্রবাহ থেকে বিয়োগ করতে হবে। চলতি সম্পদ কি? যেমন ধরো দেনাদার, বা নগদ টাকা হঠাৎ করে বৃদ্ধি পাইছে, কিংবা মনে করো যে তোমার কি বলে যে ধরো তুমি ব্যয় প্রদান করছো কিন্তু অগ্রিম দিছো, তার মানে সেটা কি তোমার চলতি সম্পদ হিসেবেই কাজ করতেছে। সো এইগুলো যদি হয় যে চলতি সম্পদ যদি বেড়ে যায়, বৃদ্ধি পায়, সেটা থেকে মাইনাস করতে হবে? সেটা নগদ প্রবাহ থেকে বিয়োগ করতে হবে। আবার চলতি দায় যদি বৃদ্ধি পায়, এই চলতি দায় নগদ প্রবাহের সাথে যোগ করতে হবে। 2টা রিভার্স, 2টা আলাদা, উল্টা।
দুইটা একটা আর একটার বিপরীত, অর্থাৎ চলতি সম্পদ থেকে তোমার নগদ প্রবাহ মাইনাস এবং হচ্ছে চলতি দায় থেকে নগদ প্রবাহ প্লাস, অর্থাৎ চলতি দায়ের সাথে নগদ প্রবাহ প্লাস করতে হবে। স্থায়ী সম্পদ ক্রয় বা বিক্রয় বিনিয়োগ কার্যক্রম বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর অন্তর্ভুক্ত। স্থায়ী সম্পদ তুমি কিনছো বা বিক্রি করছো বা বিনিয়োগ করছো, মনে করো যে তুমি হচ্ছে তোমার প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য একটা হচ্ছে মনে করো যে 2 টনের একটা এসি কিনলা, তার মানে কি এটা স্থায়ী সম্পদ, কারণ এটা 1 বছরের বেশি তোমাকে সার্ভিস প্রোভাইড করবে। সো এটাকে আমরা কি বলতে পারি, স্থায়ী সম্পদ। আবার সো এইটা তুমি কিনলা, এটা হচ্ছে তোমার স্থায়ী সম্পদ ক্রয় যদি বলি। আবার বিক্রয় বা বিক্রয় জিনিসটা কি, তুমি মনে করো যে তোমার হচ্ছে 1 বছর ব্যবহার করার পরে তুমি দেখলা যে তুমি যতটা এক্সপেক্ট করতেছিলা সার্ভিস, বাট এটা অতটা সার্ভিস তোমাকে দিচ্ছে না। তুমি কি করলা, এটা সেল করে ভাবতেছো যে নতুন করে একটা কিনবো। সো তুমি কি করলা, এটাকে সেল করে দিলা, বিক্রি করে দিলা। তার মানে কি তোমার স্থায়ী সম্পদ কিন্তু বিক্রি হয়ে গেল, কমে গেল। সো এইটা বিনিয়োগ কার্যক্রমের বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইনভেস্ট করছো তুমি তোমার প্রতিষ্ঠান থেকে। শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান। শেয়ার ইস্যু করা কি, শেয়ার ব্যাংক থেকে যে শেয়ার বা তোমার প্রতিষ্ঠান থেকে, তোমার প্রতিষ্ঠানে হচ্ছে মনে করো তোমার টাকা দরকার, আর্জেন্টলি টাকা দরকার তোমার প্রতিষ্ঠানের জন্য, তুমি চিন্তা করলো তাহলে যেহেতু আমার পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি কি করি যে আমি 1000 শেয়ার 1 লাখ টাকা দামের 1000 শেয়ার ছেড়ে দেই, তাহলে আমার মনে করো যে কত টাকা আসবে, যে হচ্ছে 1 কোটি টাকা চলে আসবে, বা হচ্ছে হ্যাঁ এরকমই তো আসবে, যে আমার 1000 শেয়ার আমি হচ্ছে কি করলাম, বা আমার মনে করো যে 10 লাখ টাকা দরকার, সো আমি 1 লাখ টাকা দামের 10টা শেয়ার ছেড়ে দিলাম। আর যদি 100টা ছেড়ে দিলাম, হ্যাঁ 100, যদি 10 কোটির দরকার হয় তাহলে তুমি কি করবা, তাহলে 1000 শেয়ার ছেড়ে দিবা। তোমার হচ্ছে 100টা ছেড়ে দিবা কখন, 100 শেয়ার ছাড়বা তোমার যদি হচ্ছে তোমার 1 কোটি টাকা দরকার হয়, যে প্রত্যেকটা 1 লাখ করে। সো এই যে শেয়ার ইস্যু করলা বা বাজারে শেয়ার ছাড়লা, এই শেয়ার ইস্যু কিংবা লভ্যাংশ প্রদান, তুমি লাভ প্রদান করলা প্রতিষ্ঠান থেকে। ঋণ গ্রহণ, প্রতিষ্ঠান থেকে যদি অর্থের সংকুলান না হয়, প্রতিষ্ঠানে যদি টাকা না থাকে, সেক্ষেত্রে কি করবে, প্রতিষ্ঠান কারো কাছে পাচ্ছে না, তখন তাকে কিন্তু অবশ্যই ঋণ গ্রহণ করতে হবে, কারণ প্রতিষ্ঠান তো চালাইতে হবে, আদারওয়াইজ প্রতিষ্ঠান কি হয়ে যাবে, ব্যাংকক্রাফট হয়ে যাবা, দেউলিয়া হয়ে যাবা। সো দেউলিয়া যেন না হয় সেজন্য কি করতে হবে, ঋণ গ্রহণ করতে হবে। এটা অর্থায়ন কার্যক্রম বা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের অন্তর্ভুক্ত। তাহলে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পারছো। বলছে অবচয় একটি অনগদ খরচ বা নন ক্যাশ এক্সপেন্স। অবচয় জিনিসটা কি, অবচয় হচ্ছে তোমার স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে যে ক্ষয়টা হয়, সেটাকে আমরা কি বলি হিসাব বিজ্ঞানের ভাষায়, অবচয়। সো তুমি যখন তোমার প্রতিষ্ঠানে যদি অপচয় হয়, সে টাকা কি অপচয় হয়ে যায়? টাকা ভাই অপচয় হয় না, টাকা টাকাই, ঠিক আছে। সো টাকার কোনো অপচয় নাই। সো এই কারণে এটাকে বলা হয় নন ক্যাশ এক্সপেন্সেস, অর্থাৎ এটা বলে তোমার প্রতিষ্ঠানে ক্যাশ টাকায় কোনো প্রভাব পড়ে না, এই জন্য এটাকে বলে অনগদ খরচ। কি অনগদ খরচ। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ নিট লাভ থেকে বিয়োগ করা হয় পরোক্ষ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতিতে। কি করতে হয়, স্থায়ী সম্পদ, মনে করো তোমার ফ্রিজ, সেই ফ্রিজ তুমি কি করবা, এই স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ নিট লাভ থেকে বিয়োগ করতে হবে। কার থেকে? নিট লাভ থেকে মাইনাস করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে পরোক্ষ পদ্ধতিতে। লভ্যাংশ প্রাপ্তি সাধারণত বিনিয়োগ কার্যক্রম বা পরিচালন কার্যক্রমে আসে। তোমার প্রতিষ্ঠানে তুমি যে টাকা লাভ করছো বা লাভ পাইছো, এই লভ্যাংশ প্রাপ্তি সাধারণত বিনিয়োগ কার্যক্রম অথবা পরিচালন কার্যক্রমে আসে। লভ্যাংশ প্রদান অর্থায়ন কার্যক্রমে আসে। লভ্যাংশ প্রদান করলে সেটা কোত্থেকে যাবে, প্রতিষ্ঠান থেকে টাকাটা চলে যাবে, এই জন্যই অর্থায়ন কার্যক্রমে আসে। আর লভ্যাংশ প্রাপ্তি বিনিয়োগ কার্যক্রমে বা পরিচালন কার্যক্রমে কেন আসে? কারণ তুমি টাকাটা অন্য কোথাও থেকে পাইছো তোমার প্রতিষ্ঠানে, এই জন্য এটাকে বিনিয়োগ কার্যক্রমের বা ইনভেস্টমেন্টের জায়গা থেকে বিবেচনা করা হয়। বলা হয়েছে নগদ ও নগদ সমতুল্য বলতে হাতে নগদ ব্যাংক জমা স্বল্প মেয়াদী বিনিয়োগকে বোঝানো হয়ে থাকে। নগদ ও নগদ সমতুল্য বিষয়টা কি? নগদ কি, নগদ হচ্ছে আমার নগদ টাকা, তাহলে নগদ সমতুল্য কি, তুমি ব্যাংকে টাকা জমা রাখছো কিংবা কোথাও টাকা অল্প দিনের জন্য তুমি বিনিয়োগ করছো, এই যে ব্যাংকে তুমি টাকাটা জমা রাখছো, এই টাকাটা তো তুমি নগদের মতোই তো, অর্থাৎ তুমি ব্যাংকে গেলেই তুমি টাকাটা পাচ্ছ। তুমি ধরো 1 মাসের জন্য বিনিয়োগ করছো, তার মানে তুমি 1 মাস পরে টাকাটা পেয়ে যাচ্ছ। সো এটা স্বল্পমেয়াদী বিনিয়োগ, এই ক্ষেত্রে এইটারে নগদের কাছাকাছি বা নগদ সমতুল্য, নগদের মতোই এটা হিসেবে
হচ্ছে চিহ্নিত করা হয় বা বিবেচনা করা হয়। ধরো তোমার প্রতিষ্ঠানে তুমি হচ্ছে তোমার প্রতিষ্ঠানে তুমি বা কোনো প্রতিষ্ঠান থেকে তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য কোনো প্রোডাক্ট কিনলা, এখন তোমার কাছে ক্যাশ টাকা নাই, তুমি কি করবা? তাকে চেক প্রদান করবে না? তার মানে কি নগদ টাকা সমতুল্যই কিন্তু হয়ে গেল। বলতেছে মজুদ পণ্য হ্রাস পেলে নগদ প্রবাহ বৃদ্ধি পায়। মজুদ পণ্য হ্রাস পেলে কি হবে? নগদ প্রবাহ বৃদ্ধি পায়। ফলে কি হবে? যোগ হবে। মজুদ পণ্য কমে গেছে, মজুদ পণ্য কি হলে কমে গেলে কি হবে? নগদ প্রবাহ বৃদ্ধি পাবে। কেন? কারণ মজুদ ছিল মনে করো কত টাকা? মজুদ পণ্য মনে করো 1,00,000 টাকার পণ্য তোমার মজুদ আছে। এখন সেটা কি হয়েছে বলছে যদি হ্রাস পায়, মজুদ পণ্য যদি হ্রাস পায়, অর্থাৎ এখান থেকে মনে করো 50,000 হয়ে গেছে। কত হয়েছে? 50,000 টাকা হয়ে গেছে ভাইয়া। এখন একটু খেয়াল করো, তার মানে কি এই জিনিসটা কই গেছে? এই জিনিসটা, এই যে 50,000 টাকার প্রোডাক্ট, এটা গেছে কই? এটা অবশ্যই বিক্রি হয়ে গেছে। এটা তো মালিক খেয়ে ফেলে নাই বা প্রতিষ্ঠানের কর্মচারী এটা খেয়ে ফেলে নাই, এটা কি করছে? বিক্রি করে দিছে। আর যখন বিক্রি করে দিছে, সেই বিক্রি করার ফলে কি পাইছে? নগদ টাকা পাইছে। সো কি হবে? যে হচ্ছে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, নগদ টাকা হাতে পেয়ে গেছে। সো তো ফলে কি হবে? যে তোমার নগদ প্রবাহ বৃদ্ধি পাবে। কি হবে? নগদ প্রবাহ বৃদ্ধি পাবে। এজন্যই বেসিক্যালি যোগটা হবে নগদের সাথে। বলছে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলে নগদ প্রবাহ হ্রাস পায়। কি হয়েছে? প্রাপ্য হিসাব, প্রাপ্য কি? দেনাদার। প্রাপ্য কি? দেনাদার। অর্থাৎ তুমি কারো কাছে টাকা পাবা, তোমার প্রতিষ্ঠান কারো কাছে টাকা পাবে। তো প্রাপ্য হিসাব যদি বৃদ্ধি পায়, তোমার প্রতিষ্ঠানের প্রাপ্য হিসাব বৃদ্ধি পাইছে, অর্থাৎ ধরো সে প্রোডাক্ট কিনছে তোমার প্রতিষ্ঠান থেকে, কিন্তু তোমারে টাকাটা দেয় নাই, বাকি রাখছে যে ভাই আপনাকে আমি এতদিন পরে দিব, অর্থাৎ সে এখন তোমাকে টাকাটা দেয় নাই। ফলে কি হবে? তোমার ইনস্ট্যান্টলি তোমার প্রতিষ্ঠানের টাকা কিন্তু বাড়তেছে না, নগদ প্রবাহ হচ্ছে না। এই জন্য কি হবে? যে তোমার পণ্য ঠিকই কমছে কিন্তু নগদ প্রবাহ কিন্তু হয় নাই, বরং একটা চলতি সম্পদ বাড়ছে। সো প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলে নগদ প্রবাহ হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ ওই প্রোডাক্ট থেকে এটা বিয়োগ করা হবে, কারণ টাকাটা তুমি এখনো হাতে পাও নাই। আয়কর প্রদান পরিচালন কার্যক্রমের অংশ। আয়কর প্রদান পরিচালন কার্যক্রমের অংশ, কারণ ব্যবসা পরিচালনা করতে গেলেই সেক্ষেত্রে আয়কর দিতে হয়। তুমি আয়কর না দিয়ে তো ব্যবসা পরিচালনা করতে পারবা না। এই জন্য আয়কর প্রদান পরিচালন কার্যক্রমের অন্তর্গত বা অংশ। ঋণের সুদ প্রদান অর্থায়ন কার্যক্রমের অংশ। কোনটা? ঋণের সুদ প্রদান অর্থায়ন কার্যক্রমের অংশ। কেননা কারণ তুমি যখন ঋণের সুদ প্রদান করতেছো, অর্থাৎ তোমার টাকাটা কিন্তু নগদ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, নগদ প্রবাহ হচ্ছে, অর্থাৎ তোমার নগদ টাকা আসতেছে না, চলে যাচ্ছে। সো এইটা তোমার অর্থে, নগদ অর্থে কিন্তু ঘাটতি পড়তেছে, যার কারণে ঋণের সুদ প্রদান অর্থায়ন কার্যক্রমের অংশের ভিতর পড়তেছে। অনগদ লেনদেন কি কি? যেমন শেয়ার বিনিময়ে দালান করে, তুমি শেয়ার বিক্রি করে কি করছো? একটা বিল্ডিং কিনছো বা দালান কিনছো, অফিস কিনছো তোমার প্রতিষ্ঠানের জন্য, যে একটা আমি অফিস করলাম, এই জন্য কি করলাম? শেয়ার বিক্রি করলাম, যার কারণে আমার টাকা লাগবে। সো এটা অনগদ লেনদেন। কারণ তুমি তো ধরো 20 লাখ টাকা নিছো প্রত্যেক ক্লায়েন্ট থেকে, তুমি তো তাকে নগদ কোনো কিছু দেও নাই বা নগদ টাকা দেও নাই। তুমি কি করছো? তুমি তোমার প্রতিষ্ঠানের একটা অংশ তাকে দিছো, বিনিময়ে তার থেকে তুমি ক্যাশ টাকা নিয়ে নিছো। সো এইটা, এই যে শেয়ার বিনিময়ে দালান ক্রয়, শেয়ারের বিনিময়ে দালান ক্রয়, এখন তুমি যদি নগদ টাকা নিয়ে হচ্ছে তুমি তাকে শেয়ার দিয়ে দিতা, তখন কিন্তু সেটা অনগদ হইতো না, তখন সেটা নগদ হইতো। কিন্তু তুমি কামটা করছো কি? তুমি কামটা করছো হচ্ছে শেয়ার বিনিয়োগ করে তুমি তার থেকে দালান কিনে নিছো, অর্থাৎ তুমি তাকে নগদ টাকা দেওয়া নয়, সেও তোমাকে নগদ টাকা দেয় না, তুমি এক্সচেঞ্জ করে নিছো যে ভাই আমার প্রতিষ্ঠানের এতটা শেয়ার আছে, এই প্রত্যেকটা শেয়ারের দাম এত টাকা করে, সো আমি তোমাকে আমার শেয়ারের মালিকানা দিয়ে দিতেছি, তুমি তোমার বিল্ডিংটা আমাকে হস্তান্তর করে দাও। সো একটা দিয়ে আর একটা হয়ে গেছে, পরিপূরক হয়ে গেছে, যেটাকে আমরা বলি। সো এই ক্ষেত্রে কিন্তু নগদে কোনো ইম্প্যাক্ট ফেলে নাই, এক্ষেত্রে নগদ প্রভাব বিবরণীতে আসবে না। কেন আসবে না? কারণ এটা নগদ রিলেটেড না, এটার ফলে নগদের উত্থানও হয় নাই, পতনও হয় নাই, নগদ বাড়েও নাই, নগদ কমেও নাই, যার কারণে এটা আসবে না। নগদ প্রবাহ বিবরণী প্রতিষ্ঠানের তারল্য অবস্থা বুঝতে সাহায্য করে। নগদের কাজ কি? প্রতিষ্ঠানের তারল্য অবস্থা, তোমার প্রতিষ্ঠানের তারল্য অবস্থা, নগদ প্রবাহ অর্থাৎ তোমার কত টাকা আছে, কত টাকা গেছে, এখন কত টাকা আছে, তোমার এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, এখন লাভ কত টাকা আছে, অর্থাৎ টোটাল তোমার লিকুইড মানি কত টাকা আছে, সেটা বুঝতে সাহায্য করে কে? এই নগদ প্রবাহ বিবরণী। আমরা একটা এক্সারসাইজের দিকে চলে যাই। বলছে নগদ প্রবাহ বিবরণী কোন আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা হয়? একদম থর মুখস্থ করে ফেলতে হবে। IAS 7, IAS 1 না, IAS 1 হচ্ছে আগের ক্লাসে আমরা বলছিলাম ওই নিয়মটার ক্ষেত্রে IAS 1 সেটা কি কার্যপত্রের ক্ষেত্রে, কিন্তু IAS 7 কেন? IAS 7 হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7, আন্তর্জাতিক হিসাব মান 7। এটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে এই নিয়মটাকে অনুসরণ করা হয়। চলো
তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী আলোচনা শুরু করি।